জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, পেশাজীবী পরিষদের সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশের পেশাজীবী আন্দোলনে অন্যতম নেতা এবং এখন একজন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুলনামূলকভাবে নবীন নক্ষত্র, জাতীয়তাবাদী দলের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ কমিটি, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। একজন স্বনামধন্য অর্থনীতিবিদ ডক্টর আবু মাহমুদ, আমাদের মাঝে বিশিষ্ট পেশাজীবী বৃন্দ আছেন যারা এই দেশের অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব এবং আমার সামনে উপস্থিত পেশাজীবী ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম। যদিও বোন আমি দেখছি না, একজন মাত্র বোন আছে। এই অভিযোগটা কিন্তু সকলের, যে আপনারা মহিলাদেরকে সামনে এগুতে দেন না, নারীদের মুখে বলেন নারীদের ক্ষমতায়নের কথা, নারী, কিন্তু সেটা আপনারা করেন না, কেউই করেন না। তো এইটা আপনাদের কাছে আমার অভিযোগ থাকলো, একটা সামনে নিয়ে আসেন নারীদেরকে। প্রিয় পেশাজীবী বন্ধুরা, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছি, এইটা দীর্ঘকাল আমরা আলোচনা করেছি। আমরা বিপ্লব দিবস 7 নভেম্বর এই বিষয়ে কথা বলেছি। আমি সেই বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা যে 7ই নভেম্বরের তাৎপর্য এবং একই সঙ্গে যিনি পরবর্তীকালে 7ই নভেম্বরের পরে দেশকে নেতৃত্ব দিয়েছেন, যে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, সেই বিষয়ে কিছু কথা বলব। আমি 7ই নভেম্বর সম্পর্কে সংক্ষেপে কথা বলতে চাই। এটা হচ্ছে 7ই নভেম্বর ছিল আমাদের জাতির যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জনগণের এবং সৈনিকদের, দেশপ্রেমিক সেনাবাহিনীর সৈনিকদের যে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে তোলা, তার একটা অসাধারণ একটা নমুনা। যখন চেষ্টা হয়েছিল সেই 71 সালে আমাদের অর্জিত স্বাধীনতা থেকে বিনষ্ট করে ফেলবার, সেই সময়ে, এবং যখন আপনারা জানেন যে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী একতরফা একটি শাসন ব্যবস্থা শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বলেন আর আশা-আকাঙ্ক্ষা বলেন, মানুষের সব কিছুকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই সময়ে এই পট পরিবর্তনের পরে যে সুযোগ সৃষ্টি হয়েছিল, সেটাকেও ধ্বংস করার জন্যে নস্যাৎ করে একটা কাউন্টার রেভলিউশন করা হয়েছিল 3 তারিখে। সেই 3 তারিখে স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে গৃহবন্দী করা হয়েছিল এবং যারা 15ই আগস্টের ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে সমস্ত বহিষ্কার করা হয়েছিল এবং একটা ভ্রান্ত কয়েকজন সেনাবাহিনীর সদস্যের নেতৃত্বে সেদিন নতুন একটা প্রতিবিপ্লব সূচিত হয়েছিল। সেই প্রতিবিপ্লবে নেতৃত্ব ছিলেন খালেদ মোশাররফ সাহেব। কিন্তু সেটাকে নস্যাৎ করে দেয় এই বাংলার দেশপ্রেমিক, স্বাধীনতা প্রিয়, সার্বভৌমত্ব প্রিয় জনগণ এবং সৈনিকেরা। তারাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসেন। কেন নিয়ে আসেন? নিয়ে আসেন এই কারণে 1971 সালে তার যে ভূমিকা, অখ্যাত মেজর কিভাবে একটি সম্ভাবনাময় একটা যুদ্ধের সূচনা করলেন। রাজনৈতিক নেতৃত্ব যেখানে ফেল করেছিল, সে জায়গায় তিনি সেদিন সাহস করে স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করেছিলেন। সেই মানুষটি যখন আবার জাতির আরেকটি দুর্দিনে এসে সামনে উপস্থিত হল,
এবং 3রা নভেম্বর পরে 7ই নভেম্বর পরে যখন তিনি দায়িত্ব পেলেন জনগণের সামনে এসে, বিশেষ করে শহীদদের সামনে এসে তিনি যখন আবার বললেন যে আমি মেজর জেনারেল জিয়া বলছি, তখন মানুষের মনের মধ্যে আবার সেই আস্থা ফিরে এসেছিল যে আবার আমরা একটা জায়গা খুঁজে পাবো, যে জায়গাকে ভরসা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এরপরে দেখুন জেনারেল জিয়া কিভাবে তার রাজনৈতিক চিন্তাটাকে সুসংগত করেছিলেন। তিনি একজন সৈনিক ছিলেন, একজন চৌকস সৈনিক, স্বাধীনতা যুদ্ধ করেছেন। তার পূর্বে তিনি পাকিস্তানের ভারতের যে যুদ্ধ, সেখানেও তিনি এক অ্যাওয়ার্ডেড হয়েছেন তার মানে বীরত্বের জন্য, তার যুদ্ধের যে আপনার যোগ্যতার জন্যে, যোদ্ধা হিসেবে যোগ্যতার জন্যে। সেই মানুষটি যখন আপনার দায়িত্বে আসলেন, তিনি কিন্তু রাজনীতি সম্পর্কে খুব বেশি কিছু বুঝতেন না। তার মাঝে কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়িত করবার জন্য, সেই জন্য তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু আমাদের বোঝা উচিত। তিনি সমাজের বিভিন্ন জায়গা থেকে প্রখ্যাত বিশিষ্ট জ্ঞানী লোকদেরকে সঙ্গে কথা বলতে শুরু করলেন। আমরা তাকে দেখেছি প্রথম দিকে তিনি কথাই বলতেন না, শুধু শুনতেন। তিনি রাজনীতিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, অধ্যাপক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশায় নিয়োজিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, অর্থনীতিবিদ, পলিটিক্যাল সায়েন্টিস্ট, তাদের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত কথা বলেছেন। সেখান থেকে তিনি কিছু সংগ্রহ করেছেন। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি তখন সরকারি চাকরি করি, এডুকেশন মিনিস্ট্রিতে তখন আপনার ইউনেস্কো ন্যাশনাল কমিশনের কাজ করতাম ডেপুটেশনে। সেই সময় শহীদ জিয়ার ফ্রন্ট গঠন করেছেন রাজনৈতিক দলগুলোকে নিতে, এটা আমি পরে আসছি। ফ্রন্ট গঠন করেছেন। সেই ফ্রন্টের সময় তিনি একটা শিক্ষা কমিশন তৈরি করলেন, এডুকেশন কমিশন। সেই এডুকেশন কমিশনে তিনি দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের তো নিলেনই, সঙ্গে কিছু বিশিষ্ট রাজনীতিবিদদেরও নিলেন। যেমন হাজী দানেশকে তিনি সেই কমিটির মেম্বার করেছিলেন। এইরকম কিছু কিছু ব্যক্তিকে তিনি সেখানে নিয়ে আসলেন, যারা পলিটিক্যাল সাইড থেকে তাকে সেই ফিডব্যাকটা দেবে। কাজী জাফর শিক্ষামন্ত্রী, মুজিবুর হক সাহেব শিক্ষা সচিব। এখন যে আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয় দেখছেন, এটা ছিল তখন আপনার পার্লামেন্ট। সেই পার্লামেন্টের কমিটি কক্ষে এই সভাগুলো হতো। আমরা 4 জন নির্বাচিত হয়েছিলাম টু অ্যাক্ট অ্যাজ রিপোর্টার্স। আমরা বসে মিটিংয়ের প্রসিডিংসগুলো রিপোর্টার হিসেবে কাজ করতাম। আমি যেটা দেখেছি যে প্রথম দিকে তিনি আসতেন, তার সেই সামরিক পোশাক পরে টুপিটা খুলে রাখতেন, চেয়ার করতেন কাজী জাফর সাহেব, আর সেক্রেটারি মুজিবুর হক সাহেব পাশে বসতেন। তিনি প্রত্যেকের কথা শুনতেন, নোট নিতেন, একটা কথাও বলতেন না। এইভাবে প্রায় 1 মাস প্রসিডিংসগুলো শোনার পরে তারপরে তিনি ছাত্রদের ডাকা শুরু করলেন। তখন ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর বিপি হচ্ছে আমাদের মাহমুদুর রহমান মান্না। তিনি ডেকে ডেকে ছাত্রদের কথা শুনতে শুরু করলেন, ছাত্রদের কথা সব শুনলেন। এরপরে তিনি তখন আস্তে আস্তে তার কাজ শুরু করলেন। আমি কথাটা এই জন্য বলছি, দেখুন তিনি কিন্তু সকলের কথা শুনেছেন, শুনে তার নিজস্ব ধারণা সৃষ্টি করেছেন। এরপরে তিনি যখন তার প্রথম মন্ত্রিসভা তৈরি করেন, এটাকে বলা হতো গ্যালাক্সি অফ ট্যালেন্টস, সবচেয়ে মেধাবী লোকগুলোকে তিনি নিয়ে এসেছিলেন। তার এরপরে যখন অনুভব করলেন যে একটা পলিটিক্যাল প্রসেস প্রয়োজন হবে এবং একটা পলিটিক্যাল, এই বাবা আপনারা কি শুরু করেছেন, কি শুরু করেছেন আপনারা, ডাকেন কেন? তখন উনি যখন বোধ করলেন যেটা আমাদের প্রয়োজন, যে এখানে রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া প্রকৃত যে সুশাসন,
উন্নয়ন এটা মানুষকে দেয়া যাবে না। এই জন্য তিনি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা শুরু করলেন, তিনি প্রথম কথা বলেছিলেন আওয়ামী লীগের সঙ্গে। এগুলো একটু পড়লে আপনারা জানতে পারবেন। প্রথম কথা বললেন তিনি আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগ তার সঙ্গে কথা বলার পরে তাকে এমনভাবে কথা বললো যে তিনি বুঝলেন যে এরা তার সঙ্গে থাকবে না। এরপরে তিনি ন্যাপ, ন্যাপ ভাসানী, মুজাফফর ন্যাপ, মোহাম্মদ তোহা, মোহাম্মদ হকের পার্টি, মুসলিম লীগ, যতগুলো দল ছিল সকলের সঙ্গে পরপালাক করে কথা বললেন। কথা বলে উনি ফ্রন্ট তৈরি করলেন। এই ফ্রন্টে দেশপ্রেমিক জাতীয়তাবাদে বিশ্বাসী দলগুলো তার সঙ্গে যুক্ত হলো। কিছু হলো অপোজিশনে। এরপরে আসলো আপনার তিনি দল গঠন করলেন, জাতীয়তাবাদী দল। সেখান থেকে এই দল করার ফলে সেখানেও কিন্তু আপনার কিছু লোক বেরিয়ে গেল, কাজী জাফররা বেরিয়ে গেলেন, কিন্তু কিছু মানুষ থেকে গেলেন, নেতা থেকে গেলেন। তাদেরকে নিয়েই তিনি শুরু করলেন তার জাতীয়তাবাদী দল। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন জাতীয়তাবাদী দলের যে গঠনতন্ত্র, তার যে ঘোষণাপত্র অতি উচ্চমানের। কারণ দেশের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের দিয়ে তিনি সেটা তৈরি করেছিলেন। দল তৈরি করার পরে তিনি নির্বাচনে গেছেন। সেই নির্বাচনে দেশের মানুষ তাকে পুরোপুরিভাবে সমর্থন করেছে। কিন্তু তিনি কতগুলো জায়গায় নিশ্চিত করেছেন যাতে দেশের বরেণ্য রাজনীতিবিদরা পার্লামেন্টে আসতে পারে। হক তোহা সাহেবের মতো লোক পার্লামেন্টে এসছেন, মুজাফফর সাহেব পার্লামেন্টে এসছেন, সবুর খান পার্লামেন্টে এসছেন, আতাউর রহমান সাহেব পার্লামেন্টে এসছেন। আওয়ামী লীগ তখন খুবই বিপদে ছিল। তারপর 39 জন তাদের পার্লামেন্টে এসেছিল। তখন জামাত ইসলাম ছিল না, ওটা ভেঙে গিয়ে আইডিয়া একটা তৈরি করেছিল। তার মৌলানা রহিম সাহেব আসছিলেন, আমি যদি বলি, এবং এটাকে বলা হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট। এই যে তিনি সবাইকে নিয়ে আলোচনা করে একটা জায়গায় আসলেন, এটাই গণতন্ত্র। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টও একটা গণতন্ত্রের অবশ্যই একটা আপনার একটা প্রক্রিয়া। তখন সেটা উনি করেছেন, ওই সময় ওটাই ছিল প্রয়োজন, সেভাবে তিনি করেছেন। এবং আপনারা দেখেছেন, আমি সেই বিষয়ে যাব না, অতি অল্প সময়ের মধ্যে তিনি সেই সমস্ত বাংলাদেশের সমস্ত পুরনো জিনিসগুলো বা চিন্তা ভাবনা বাদ দিয়ে নতুন করে শুরু করলেন। মাইলের পর মাইল পথে হেঁটেছেন, উন্নয়নের গান গেয়েছেন, উন্নয়ন করেছেন, কৃষকদের মধ্যে গিয়েছেন, কৃষিতে বিপ্লব করার চেষ্টা করেছেন। যেখানে আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ মানুষ না খেতে মরে গিয়েছে, তার 3 বছর পরেই তিনি খাদ্যে উদ্বৃত্ত হলেন। ডাবল শিফটে কাজ শুরু হলো। আজকে যে গার্মেন্টস এত চমক, সেটা সূচনা করলেন কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রেমিটেন্স সূচনা করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উচ্চ ফলনশীল ধান, যেটা নিয়ে আমরা এখনো বেঁচে আছি, এর শুরুটা করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নারীদের ক্ষমতা, নারীদের চাকরিতে নিয়ে আসা শুরু করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই মানুষটিকে আমরা কিভাবে অবজ্ঞা করি? তিনি পৃথিবীর মধ্যে, বাংলাদেশকে আগে বলা হতো যেটাকে বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। তিনি তার চৌকস মেধা, বুদ্ধি, যোগ্যতা দিয়ে তিনি পৃথিবীর নেতাদের সামনে প্রমাণ করলেন যে বাংলাদেশ একটা ইমার্জিং একটা নেশন। এবং তিনি তার নেতৃত্বকে এমন জায়গায় নিয়ে গেলেন যে তাকে তখন মধ্যস্থতা করার জন্য বিভিন্ন কনফ্লিক্টের তাকে দায়িত্ব দেওয়া হতো। ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতাকারীদের মধ্যে তাকে দেওয়া হয়েছিল। এভাবে বিভিন্ন জায়গায় তিনি বাংলাদেশের ভাবমূর্তিকে ওপরে তুলে ধরলেন। কেন সম্ভব হয়েছিল? তিনি বিশ্বাস করলেন যে গণতন্ত্রই একমাত্র রাস্তা, যে রাস্তায় আমি আমার দেশের মানুষের পরিবর্তন আনতে পারি। কাজটি তিনি করতে পেরেছিলেন। প্রেসিডেন্সিয়াল ফর্ম, পার্লামেন্টারি ফর্ম, এটা আমি পরে আসছি। তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ দ্য নেসেসিটি, ওটাই তিনি করেছেন। পরবর্তীকালে আপনি জানেন যে দেশকে যারা এখনো ধ্বংস করার চেষ্টা করছে, তখনও এইরকম আরেক দল তাকে হত্যা করল। আমরা ভাবলাম যে শেষ হয়ে গেল সব। বাংলাদেশের মানুষ সেদিন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল, কাঁদছিল। আপনার জানা যেত, সেটা দেখেছেন সেইভাবে।
কিন্তু আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা সামনে আসলেন, এসে তিনি সেই পতাকা তুলে ধরলেন, উন্নয়ন, অগ্রগতি, স্বাধীনতা, সমর্থনের পতাকা, গণতন্ত্রের পতাকা। দীর্ঘ 9 বছর লড়াই করলেন, সংগ্রাম করলেন এবং স্বৈরাচার এরশাদকে সরালেন। আমাদের স্যার আমাদের তো বিদ্যান পণ্ডিত ভীষণ শ্রদ্ধা করি তাকে। তিনি একটা কথা বলেছেন যে 91 একটা ভুল হয়েছিল। আমি মনে করি ভুল হয়নি, তখনকার প্রয়োজন ছিল সেটা। সেদিন যদি বেগম জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে না যেতেন, এগ্রি না করতেন, তাহলে ওই এরশাদকে সরানো সম্ভব হতো না। এটা প্রমাণ আছে যে তখন তোমরা 3টা জোট, 3 জোটের সাংবাদিকরা ভালো বলতে পারবেন। 3 জোটের রূপরেখার আগে 3 জোটের মিটিং চলছে। এখন ফাইনাল হবে যে একসাথে আন্দোলনটা করা হবে কিনা। এর মধ্যে সবগুলো জোট থেকে আসলো একটা দাবি, অন্যান্য জোটগুলো থেকে, যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তাকে মিটিং চলা অবস্থায় তিনি আরেকটা মিটিংয়ে ছিলেন, সেখানে তার কাছে কাগজে লিখে পাঠানো হলো এই দুটো। তিনি লাল কলম দিয়ে গোল দাগ দিয়ে দিলেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। কারণ তখনকার এটাই ছিল দাবি রাজনীতিবিদদের। সে এগ্রিড, ওই এগ্রি করে তিনি স্বৈরাচারকে সরাতে পারলেন। এটাকেই বলে আমরা রিয়ালিস্টিক পলিটিক্স, প্র্যাগমেটিক পলিটিক্স। এটা তিনি করেছিলেন। বেগম জিয়া সত্যিকার অর্থেই রাজনীতিবিদ হিসেবে অনেক উঁচু দরের রাজনীতিবিদ ছিলেন। তার পরবর্তীতে আপনি দেখবেন, আরেকটা নজির দিই আমি, কেয়ারটেকার গভর্নমেন্ট চাইলো আওয়ামী লীগ, আন্দোলন করলো আওয়ামী লীগ, 173 দিন হরতাল করলো, বহু মানুষ মারলো, বেগম জিয়া কিন্তু সবশেষে গিয়ে মেনে নিলেন, তাই না? কেন মানলেন? যে এটা না করলে আরো রক্তপাত হবে এবং ক্ষতি হবে, এবং অনেকেই দেখলো যে এই সিস্টেমটা খারাপ না। যার ফলে কি হলো? যার ফলে দেখেন, ওইটা মেনে নেওয়ার পরে আমরা হেরেছি তারপর ইলেকশনে, কিন্তু 116টা আসন পেয়েছি। বিরোধী দলে গিয়ে 116টা আসন পেয়েছি। তাই আমি যেটা সবসময় বলি, পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি অনেক সমস্যা তৈরি করে, এটা ঠিক। কিন্তু অ্যাট দি সেম টাইম পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে এই সুযোগটা আসাটা হাসিনা ছাড়া, ফ্যাসিজম ছাড়া আসে না, যে আপনার ওখানে চরম একটা স্বৈরাচার সৃষ্টি হবে। হাসিনা তো এসছে একটা ফ্যাসিস্ট হিসাবে, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে, বাংলাদেশের রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসছে, এবং আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসছে। কেন আমরা পারলাম না? কেয়ারটেকার গভর্নমেন্টে যখন বাতিল করে, তখন এমন একটা আন্দোলন করে সেটাকে ব্যর্থ করতে পারিনি। তো এটা তো সত্য নাকি অসত্য নাকি? আমরা অনেকেই বলি এমন অত্যাচার, পুলিশের অত্যাচার, সবকিছু, হ্যাঁ, অত্যন্ত সত্য কথা। আমি 10 বার জেলে গেছি, না সবাই জেলে, যারা আছে কি জেলে কম গেছে এমন নাই। পেশাজীবীরা আপনারা বঞ্চিত হয়েছেন, বৈষম্য হয়েছে, আমরা তো প্রতিরোধ করে তুলতে পারিনি সেইভাবে। মিটিং করেছি, আন্দোলন করেছি, সবকিছু করেছি, কিন্তু ফাইলের ধাক্কা দিয়ে তাকে সরাতে পারিনি। তাই তো নাকি? পেরেছি নাকি? কি জাহিদ ভাই বলেন? পারি নাই। শেষ মুহূর্তে এই ছেলেরা, এটা স্বীকার করতেই হবে আমাদের, যে তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে, ঠিক কিনা বলেন? তো এটাকে আমরা অনেকে অস্বীকার করতে চাই, বাট দ্যাটস নট দ্য ট্রুথ। এই থেকে মেনে নিয়ে কিন্তু আমাদের সামনের দিকে যেতে হবে। ভাই বলেছেন যে আমরা সংস্কারের কথা আগে বলি। সংস্কার আমরা 2 বছর ধরে কাজ করেছি। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি, ওনার সঙ্গে কথা বলেছি আমাদের যারা দায়িত্ব ছিলেন তারা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কথা বলেই আমরা 31 দফা তৈরি করেছি। প্রথমে ছিল আমাদের 27 দফা। আমরা এরপরে বললাম যে 27 দফা পরিবর্তন হতে পারে যদি কারো কোনো দফা থাকে। এরপরে অন্যান্য দলগুলো আরো দফা এসছে, আমরা 31 দফা তৈরি করেছি। এই 31 দফা আমি মনে করি যে যথেষ্ট বাংলাদেশের রাজনীতিতে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা। কিন্তু এই যে আপনার দুরাত্মার তো ছলের অভাব নেই। আওয়ামী লীগ তো অস্বীকার করেই গেছে। এখন যারা নতুন আসছেন তাদের কাছে নতুন নতুন কথা শুনছি। এখানে আমি খুব বাস্তববাদী কথা বলতে চাই। কথা বলতে যে আমার
প্রায়োরিটিটা কি? হোয়াট ইজ মাই প্রায়োরিটি? প্রায়োরিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা, একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা। আজকে এই ক্যাট ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরই তৈরি করা। আমরা সমর্থন দিয়েছি, ছাত্ররা দিচ্ছে, ডক্টর ইউনূসকে দিয়েছে, আমরা সবাই খুশি হয়েছি, তাই না? যে একদম সম্পূর্ণ নিরপেক্ষ যোগ্য মানুষকে দেওয়া হয়েছে। একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, এদের কারণে কিন্তু আপনার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, তাই না? তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ, কিন্তু রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে, ইটস এ সায়েন্স। এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। এর আলাদা যোগ বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশনস আছে, এটাকে বুঝতে হবে কিন্তু রাজনীতিবিদদের, এটা রাজনীতিবিদদের। এবং সেই জন্যই আমরা রাজনীতিবিদরা বলছি, আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চাড়া দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে, ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে। এরা কিচ্ছু করতে পারছে না। কেন করতে পারছে না? বিকজ দেয়ার ইজ নো পলিটিক্স দেয়ার, পলিটিক্যাল শক্তি নাই। আজকে যদি একটা গভর্নমেন্ট থাকতো, আপনার ইলেক্টেড গভর্নমেন্ট, যার পেছনে পিপল থাকতো, এটা তো সহজ ছিল? সহজ ছিল না। তারপর আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি, আমরাই বন্ধ করেছি। আমরা স্কোয়াড তৈরি করেছি, আমাদের লোকেরা গেছে, সেরকম জায়গায় গিয়ে বন্ধ করেছে। কালকে দেখেন ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলো ছাত্ররা, তিতুমির কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করতে হবে, খুব ভালো কথা। ইন্টেলিজেন্স ছিল গভর্নমেন্টের, তারা জানতো না যে এটা একটা হতে পারে, তাহলে কেন আগে থেকে সে ব্যবস্থা নেওয়া হলো না? আসলে এই গভর্নমেন্ট এখনো স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে। এই জন্য আমরা যেটা বারবার বলে আসছি যে এটা আপনাদের কাজ না। ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদেরকে কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনার একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। আমরা এই কথা তো বলে নিই, এত তারিখের মধ্যে দেন, এত তারিখের মধ্যে দেন। আমরা ঠিক রোড ম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান, তো এটা আমরা জানাতে পারবো না। সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। মানুষ তো ইলেকশন চায়। কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনাদের টেলিভিশনগুলোতে, আমি রাত্রিবেলা অনেক রাত্রে টেলিভিশন দেখি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে, এই কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয়। তারা বলছে আমার জিনিসের দাম বেড়েছে, আমি রিক্সা চালাতে পারিনি আজকে সারাদিন, আমি আজকে গাড়ি নিয়ে 4 ঘন্টা ধরে রাস্তায় আটকে আছি, আমার মাল সব গাড়িতে পড়ে আছে, এটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কি আমরা এই আন্দোলন করেছিলাম? কথাগুলি ভেবে আসছে, এই কথাগুলি আসছে। সাংবাদিক ভাইরা কি আমার সঙ্গে একমত হবেন? এই কথাগুলো আসতে শুরু করেছে। দিস ইজ নট এ গুড সাইন। আর আমাদের যারা শত্রু, এই ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র, তারা তো এই সুযোগগুলোই নেবে, সেই নেওয়া শুরু করেছে। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না, এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে, সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন, কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে ৬২টা দল একসাথে আমরা এটা দিয়েছি ৩১ দফা। এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায়। আজকে
সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম এক টক শোতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মন্ত্রী শুরু করতে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। সেই জন্যই আমি খুব স্পষ্ট করে আজকে আপনাদের মিটিং থেকে বলতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা চাই যে আপনারা সফল হন। প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। এরা যদি ফেল করে তাহলে আমরা ফেল করব। আমরা চাই না যে হাসিনা আবার ফিরে আসুক, আমরা চাই না আওয়ামী লীগের সেই দুঃশাসন আবার ফিরে আসুক, চাই না বলেই আমরা বারবার করে বলছি। আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে, এই কথা আজকাল কেউ বলে না, উইজডম। উইজডম বলে একটা শব্দ আছে, তো এই উইজডমটাকে আপনারা প্রয়োগ করুন, চেষ্টা করুন। আমরা আপনাদেরকে এটুকু বলতে চাই, রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশের ভালো করার চেষ্টা করে, এটাকে বিশেষ করে বিএনপি তো তা করেই। তা আমি আর বক্তব্য বাড়াতে চাই না, শুধু এটুকু বলতে চাই, আজকে কিন্তু খুব একটা কঠিন সময় যাচ্ছে। এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা ঐক্য কথা বলেছি, আমরা ঐক্য করেছি, আমরা সংস্কার দাবি দিয়েছি, আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি। এখনো দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্যগুলো দিচ্ছেন, কত সহনশীল বক্তব্য, কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য, সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা বিশ্বাস যে আমরা যেহেতু সবাই দেশপ্রেমী, আমরা দেশকে ভালোবাসি, আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি, আর বেশি কাটাছেঁড়ায় না গিয়ে আপনার একটা বাচ্চা যখন অসুখ হয়, তাকে এই ডাক্তার সাহেবরা আছেন এখানে, তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা আপনার অ্যান্টিবায়োটিক যদি চেঞ্জ করা হয়, তার কিন্তু আপনার ইমিউনিটি কমে যায়। আজকে বাংলাদেশের ভাগ্যের অবস্থা হচ্ছে এরকম, এই ইমিউনিটি গেছে কমে। কখনো আসছে আপনার বাকশাল, তারপরে আপনার গণতন্ত্রের কিছুদিন আসলো, আবার আসলো নতুন চিন্তা ভাবনা, নতুন পরিবর্তন, এত চিন্তা ভাবনা কাটাকাটি। আপনারা দেখেন না, এই যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তন হতে হতে এমন হচ্ছে বাংলাদেশের শিক্ষার মান এখন সম্ভ্রম নিম্নে। এই যে আমাদের সমস্ত এখানে অত্যন্ত চৌকস ছাত্ররা আছেন, যারা ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন, শিক্ষকতা করছেন, কেউ বড় বড় জায়গায় চলে গেছেন, আপনারা আছেন সবাই। এত নিচে মান বোধহয় কখনো ছিল না, এখন যে মান হয়েছে শিক্ষার। কেন? আমাদের এটাই আমাদের সাফল্য। এই সাফল্য আমরা করলাম 53 বছর পরে। আমাদের একটা ইউনিভার্সিটি দাও আপনার 1000টার মধ্যে আসে না, 1000 তালিকার মধ্যে আসে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ জাতি নই। আর সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের হাসিনা। এই 15 বছরে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। একটা অফিস পাবেন না যেখানে ওদের ভূতগুলো বসে নেই, আর ওদের একটাই মাত্র কাজ ছিল টাকা কামাই করা। একটাই কাজ, কেমনে আপনার চুরি করবে, কেমন করে দেশের স্টেকার থেকে টাকা বের করে নিয়ে যাবে, মেগা প্রজেক্ট, অমুক প্রজেক্ট, ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট, একটাই ধান্দা যে টাকা। সরি, আমি আপনার একদম সাধারণ কথা বলছি আর কি। এটা যেন রিপিট না হয়, আমরা যেন এদের হাত থেকে রক্ষা পাই, তাই আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে একেবারে ইস্পাত কঠিন ঐক্য। যে ঐক্য দিয়ে আমরা আপনার এই অসাধ্য সাধন করেছি, ছেলেরা আমাদেরকে সঙ্গে আমরা এর ভিত্তি আমরা তৈরি করেছি, সেইখানে কিন্তু আপনার আমাদের এক থাকতে হবে। তো আমি আপনাদের এই ধরনের পেশাজীবীদের যে আপনার যেগুলো আলোচনা সভা হবে, এগুলো আরও ভালো জায়গায়, আরও ভালোভাবে, আমি কিছুক্ষণ আগেই বলেছি
জাহিদ ভাইকে একজনকে বলেছি 7 দিন ধরে করেন বিভিন্ন ইস্যুর উপরে ওয়ার্কশপ করেন, আপনারাই তো দেবেন দেশকে, এই দিকে করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। ধন্যবাদ।